তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো এই যে স্ম্যাকডাউনটা হলো, এই স্ম্যাকডাউনে আমরা এমন কিছু জিনিস দেখতে পেয়েছি যেগুলো আমরা কেউই আশা করিনি। সবার প্রথমে কথা বলা যাক সিএম পাঙ্ক আর পল হেমানের সেগমেন্টে। তো এখানে দেখলাম যে এখানে পল হেমান সিএম পাঙ্কের কাছে এসে সাহায্য চাইছে। তো এর আগে পল হেমান কী করেছিল যে সে উসোর কাছে সাহায্য চেয়েছিল, র্যান্ডি অর্টন আর কেভিন ওমেন্সের কাছেও সাহায্য চেয়েছিল, কিন্তু কেউই সাহায্য করেনি। সবাই বলছে যে পল হেমান এইসব প্ল্যান বানিয়ে করছে আর পল হেমান নাটক করছে। আসলে পল হেমান খুবই শয়তান একজন ব্যক্তি। আর পল হেমান তো পুরোপুরি পরিষ্কার যে সে নতুন ব্লাড লাইনের সাথে মানিয়ে নিতে পারছে না, তার রোমান রেন্সকে দরকার, আর সে সোলো সিগোয়ার টিমের সাথে থাকতে চাইছে না। তো এইবারে কী হলো যে সে সিএম পাঙ্কের কাছে সাহায্য চাইলো আর সিএম পাঙ্ককে বললো যে সিএম পাঙ্ক যেন তাকে এই ব্লাড লাইন থেকে নিয়ে যায়, আর সেখানে থাকতে চায় না। আর সিএম পাঙ্কও দেখলাম যে পল হেমানের উপর ভরসা দেখালো। এর আগে কেউই ভরসা দেখায়নি, কারণ আমরা জানি যে এদের একটা বড় হিস্ট্রি আছে। কিন্তু এখানে হচ্ছে যে সিএম পাঙ্ক এককালে পল হেমান সিএম পাঙ্কের ম্যানেজার ছিল, এরা দুজন খুবই একসাথে কাছাকাছি ছিল, এরা একসাথে অনেক সময় কাজও করেছে। তাই সিএম পাঙ্ক এখানে পল হেমানকে খুবই ভালোভাবে চেনে। তাই সিএম পাঙ্ক এখানে পল হেমানকে বিশ্বাস করলো আর বললো যে ঠিক আছে, আমি তোমাকে এই ব্লাড লাইন থেকে বের করবো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তো এইটা শুনে সোলো সিগোয়া তো একদম খুশি হয়নি। সোলো সিগোয়া জানতো যে পল হেমান কিন্তু তাদেরকে একদম পছন্দ করছে না, ব্লাড লাইনের সাথে পল হেমান থাকতে চায় না। কিন্তু এবার তো পুরোপুরি পরিষ্কার হয়ে গেল যে পল হেমান ব্লাড লাইনের সাথে থাকতে চায় না, আর এর বদলা নিশ্চয়ই সোলো সিগোয়া নেবে। তারপরে আমরা দেখলাম যে সিএম পাঙ্ক পল হেমানকে ডিফেন্ড করার চেষ্টা করলো। তারপরে পুরো ব্লাড লাইন সিএম পাঙ্ককে ঘিরে নিল, কিন্তু কোডি রোডস তাকে বাঁচিয়ে নিল। তো এইটা তো হয়ে গেল প্রথম সেগমেন্ট, যেটা আমরা কেউই আশা করিনি। আমরা এত সময় ধরে দেখছিলাম যে পল হেমান কিছু তো একটা করছে, সে ব্লাড লাইন থেকে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু এবারে সবার সামনে এইভাবে বলবে সেটা তো আমরা একদমই ভাবিনি। তো যাকে এইটা একটা হলো। তারপর আমরা দেখলাম যে একটা অনেক বড় জিনিস যেটা আমরা কেউই আশা করিনি, যে সিএম পাঙ্কের ওপর ড্রু ম্যাকিন্টায়ার অ্যাটাক করে দিল। তো ড্রু ম্যাকিন্টায়ার ডাব্লিউডাব্লিউ কুইট করে দিয়েছিল, মানে ডাব্লিউডাব্লিউ থেকে কুইট করে দেওয়া মানে তো ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাওয়া। আমি ভেবেছিলাম যে কম করে হলো 1 মাস দেখতে পাবো না, সেই মানি ইন দ্য ব্যাংকের পরেই হয়তো তার রিটার্ন দেখতে পাবো, কিন্তু 3 দিনের মধ্যেই সে আবার রিটার্ন করে আর সিএম পাঙ্কের ওপরে তারই হোম ক্রাউড শিকাগোর সামনে অ্যাটাক করে দেয়। মানে অ্যাটাক তো ঠিক বলা যায় না। আমরা দেখলাম যে ব্যাক স্টেজেতে কী হলো যে সিএম পাঙ্ক দেখলাম যে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার সামনে ড্রু ম্যাকিন্টায়ার দাঁড়িয়ে আছে। আর ড্রু ম্যাকিন্টায়ার তাকে কাঁধে করে ব্যাক স্টেজ থেকে নিয়ে এসে এরিনার সামনে রেখে দিল আর দেখিয়ে দিল যে সিএম পাঙ্ক স্কটল্যান্ডে ড্রু ম্যাকিন্টায়ারের হোম ক্রাউডের সামনে যেরকম তাকে বেইজ্জত করেছিল ম্যাচটা হারিয়ে দিয়ে, এখন সিএম পাঙ্কে তারই হোম ক্রাউডের সামনে ড্রু ম্যাকিন্টায়ার মেরে রক্তাক্ত করে সিএম পাঙ্ককে বেইজ্জত করলো। তো এইটা খুবই ভালো একটা বদলা নিয়ে নিল সিএম পাঙ্ক, যেটা আমরা কেউই আশা করিনি। তবে দেখতে হলে এটা খুবই ভালো কাজ করেছে ডাব্লিউডাব্লিউ। প্রথমে তো ড্রু ম্যাকিন্টায়ার কোম্পানি ছেড়ে দিল, আমরা ভাবলাম যে 1 মাস অন্তত দেখা যাবে না, আর 3 দিন পরে আমরা ড্রু ম্যাকিন্টায়ারকে দেখতে পেলাম, যেটা আমাদেরকে একটা সারপ্রাইজ এলিমেন্ট বলতে পারো, আমাদেরকে একটা সারপ্রাইজ এলিমেন্ট দেওয়ার জন্য ডাব্লিউডাব্লিউ করেছিল। তো খুবই ভালো। ড্রু ম্যাকিন্টায়ার এটা খুবই দরকার ছিল, কারণ ড্রু ম্যাকিন্টায়ারের ক্যারেক্টারের যে লেভেলটা ছিল সেটা যেরকমভাবে নিচের দিকে যাচ্ছিল, এই কাজটা করে শিকাগোতেই সিএম পাঙ্কের ওপর অ্যাটাক করে সেইটা বলবো অনেকটা ভালো কাজ করেছে। তো আমি ভেবেছিলাম যে রাইভালরি গরম হওয়া শুরু করবে, রাইভালরি তো অলরেডি গরম ছিল, কিন্তু আরও বেশি মানে ম্যাচের দিকে অগ্রসর হবে মানি ইন দ্য ব্যাংকের পর। কিন্তু আমরা দেখছি যে এখন থেকেই শুরু করে দিয়েছে, মানে প্রায় 2 মাস আগে থেকেই রাইভালরি পুরোপুরি গরম হয়ে আছে। এবারে সামার স্ল্যামে যখন ম্যাচ হবে তখন দেখার মতো হবে। এবারে একটা ডিটেলস তোমরা হয়তো মিস করে গেছো, সেটা বলে দিই। এইটা দেখে যা বুঝলাম, ড্রু ম্যাকিন্টায়ার যে সিএম পাঙ্কের ওপর অ্যাটাক করেছে, এটা দেখে একটা জিনিস পরিষ্কার যে সিএম পাঙ্ক কিন্তু এখনও পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার নয়। কারণ আমরা দেখলাম যে ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্ক একে অপরের সাথে মারামারি করছিল, এটা কিন্তু আমাদের দেখানো হয়নি। জাস্ট ব্যাক স্টেজেতে গেটের স্যাটারটা উঠলো, আমরা দেখলাম যে সিএম পাঙ্ক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর ড্রু ম্যাকিন্টায়ার তাকে কাঁধে করে এরিনার মধ্যে রেখে দেয়, নিয়ে এসে রেখে দেয়। আর দেখলাম আমরা কোথাও দেখিনি যে ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্ককে ধরে মেরেছে। এর মানে হচ্ছে যে সিএম পাঙ্ক কিন্তু এখনও পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার নয়। যদি মেডিকেলি ক্লিয়ার হতো তাহলে এদের মধ্যে একটু হাতাহাতি ধস্তাধস্তি দেখানো হতো, কিন্তু সেরকম কিছুই দেখানো হয়নি। জাস্ট দেখানো হয়েছে যে ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের ওপর অ্যাটাক করেছে, যার ফলে রক্ত বেরিয়েছে। আর অফকোর্স রক্তটা নকল ছিল, আমরা সবাই জানি। এরকম কোডি রোডসের সাথেও হয়েছে, নকল রক্ত দিয়ে
ওই রকের সাথে যে কোডি রোডসের রেসলম্যানের আগে সেগমেন্ট হয়েছিল, রক কোডি রোডসের মাথা ফাটিয়ে দিয়েছিল, ওটাও নকল রক্তই ছিল। তো সেটাই এখানে দেখানো হয়েছে। তো এবার হচ্ছে যে ড্রু ম্যাকিন্টার তার বদলাও নিয়ে নিল বলতে গেলে, আর সিএম পাঙ্ক পুরোপুরি মেডিকেলি ক্লিয়ারও নয়। তো খুব ভালো কাজ করেছে ডাব্লিউডাব্লিউ বলতে হবে। এবারে আমার মনে হচ্ছে যে মানি, যেমনটা নিউজ এসেছিলো যে মানি ইন দ্য ব্যাংকের সময় সিএম পাঙ্ক পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার হয়ে যাবে, তো তখনই আমরা দেখতে পাবো যে সিএম পাঙ্ক ও ড্রু ম্যাকিন্টারের উপর অ্যাটাক করেছে, আর এদের মধ্যে মারামারি ব্রল আমরা তখন থেকেই দেখতে পাবো। আর এই সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকিন্টারের ম্যাচটা যে সামার স্ল্যামে হবে, এটার জন্য তো আমি খুবই এক্সাইটেড। আর জানি না এখনও 2 মাস বাকি আছে, আমরা এদের মধ্যে আর কী কী দেখতে পাবো। তবে সিএম পাঙ্ক তো আপাতত 2 সপ্তাহ কম করে তোমরা তাকে দেখতে পাবে না। তো চলো সিএম পাঙ্কের ব্যাপারটা না হয় এখানেই থামানো যাক। এবারে কথা বলবো তোমাদের ফেভারিট বিষয়, যেটা হচ্ছে ব্লাড লাইনে। তো ফাইনালি আমরা এতদিন ধরে ওয়েট করছিলাম জেকব ফাটুর জন্য, আর জেকব ফাটু চলে এসছে। আমি একটু শকড হয়েছি, কারণ জেকব ফাটুকে এখানে সোলো সিকোভার টিমেই দেওয়া হয়েছে। আর কারণটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে জেকব ফাটু সব দিক দিয়ে এগিয়ে রয়েছে বলতে গেলে। সোলো সিকোভা ব্লাড লাইনের লিডার, কিন্তু আমরা জেকব ফাটুর অ্যাপিয়ারেন্সটা দেখলাম, সে এসেই একেবারে কেভিন ওভেন্সকে সামওয়ান ড্রপ লাগিয়ে দিল স্টিল স্টেপসের ওপরে, 3 জনকে সুপার কিক মারলো, র্যান্ডি অর্টনকে স্পিয়ার মেরে ব্যারিকেড ভেঙে দিল, আর কোডি রোডসকে কমেন্ট্রি টেবিলের ওপর শুয়ে ওপর থেকে মানে রিংয়ের টপ রোপ থেকে ফ্রগ স্ল্যাশও লাগিয়ে দিল। তো এটা থেকে তো পুরোপুরি পরিষ্কার যে জেকব ফাটু দারুণ রেসলিং স্কিল আছে। আমি এর আগেও বলেছিলাম যে জেকব ফাটু খুব একটা আহামরি বড়সড় চেহারা নেই, কিন্তু সে যথেষ্ট ভালো একজন রেসলার। তার রেসলিং স্কিল খুবই ভালো, সে হাই ফ্লাইং অ্যাকশান দেখাতে পারে, এছাড়া পাওয়ারফুল মুভ তো তার কাছে আছেই। আর তার ওপরে তার মাইকে কথা বলার স্কিলও খুবই ভালো, যেটা হচ্ছে যে সোলো সিকোভার থেকে জেকব ফাটু 1000 গুণে ভালো। সেটা আমরা তার প্রথম অ্যাপিয়ারেন্সেই দেখতে পেয়ে গেছি। তো বেশ কিছু সময় আগে নিউজ এসেছিল যে জেকব ফাটুকে ডাব্লিউডাব্লিউ এই জন্য আনছে না, কারণ ডাব্লিউডাব্লিউ ভাবছে যে জেকব ফাটুর যেরকম রিং অ্যাবিলিটি, তার ফলে সোলো সিকোভাকে সে ওভারসাইডও করে দেবে, আর সবার ফোকাস যাবে জেকব ফাটুর উপরে। আর তাছাড়া দেখতে গেলে সোলো সিকোভার কাছে কিন্তু কিচ্ছু নেই, নামে ব্লাড লাইনের লিডার, কিন্তু সে আসলে একটা জোকার। ওর থেকে টামাটঙ্গা টাঙ্গালোয়া, এদের কাছে তো তাও রেসলিং ভালো স্কিল আছে, তারা কথা বলতে হয়তো ভালো পারে না, কিন্তু রেসলিংয়ের স্কিল তাদের মধ্যে যথেষ্ট ভালো আছে। আর অপরদিকে রয়েছে সোলো সিকোভা, যে নিজেকে ব্লাড লাইনের লিডার বলছে, যে রোমান রেইন্সকে রিপ্লেস করেছে, কিন্তু না আছে তার কাছে ভালো রেসলিং স্কিল, আর না সে ভালো কথা বলতে পারে। সোলো সিকোভা 2022 সালে ডাব্লিউডাব্লিউতে এসেছিলো, কিন্তু যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সোলো সিকোভার কয়েকটা রেসলিং মুভের নাম বলো, তাহলে আমরা সবার প্রথম বলবো সামওয়ান স্পাইক আর স্পিনিং সোলো। আর এরপরে অন্য কোনো মুভের কথা মনে করতে গেলে আমাদের মাথায় জোর দিতে হয়, তারপরে আমরা কিছুই খুঁজে পাই না। তো এই হচ্ছে আমাদের সোলো সিকোভার পরিচয়, যার রেসলিং স্কিল তো প্রায় 0, আর বলতে গেলে যে মাইকের স্কিল তো খুবই খারাপ, সে কথাই বলতে পারে না, আর কথা বললে লোক তো বিরক্ত হয়ে যায়। ডমিনিক মিস্ট্রিওকে যেরকমভাবে বু করা হয়, আমি দেখছি যে রিসেন্ট টাইমে সোলো সিকোভাকেও কিন্তু সেরকম লেভেলেরই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তো ফ্যান্সরা তাকে একদমই অ্যাকসেপ্ট করছে না। আর তার উপরে সেখানে জেকব ফাটুর মতো একজনকে এই ব্লাড লাইনে নিয়ে আসা, এটা সোলো সিকোভার জন্য বিপদের কারণ হচ্ছে যে জেকব ফাটু যদি মুখে কিছু নাও বা বলে, জেকব ফাটু ম্যাচেস তো লড়বে, আর তখনই আমরা সবাই এটা বুঝতে পারবো যে ব্লাড লাইনে 4 জনের মধ্যে যে কজন রয়েছে তাদের মধ্যে জেকব ফাটুই সব থেকে বেস্ট। টামাটঙ্গা টাঙ্গালোয়া আর সোলো সিকোভার থেকে জেকব ফাটু বেশি ভালো। আর তখন আমাদের এমনটা মনে হবে যে সোলো সিকোভার জায়গায় যদি জেকব ফাটুর টিমের লিডার হয়, ব্লাড লাইনের নতুন লিডার হয়, তাহলে বেশি ভালো হবে। আর আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি সবাই, বেশিরভাগ লোক তো এটাই বলছে যে সোলো সিকোভার জায়গায় যদি জেকব ফাটুর লিডার হয় ব্লাড লাইনের, তাহলে ব্লাড লাইনকে একটু সিরিয়াসভাবে লোকটাও নেবে, কারণ দেখতে গেলে নতুন ব্লাড লাইন তো তৈরি হয়ে গেছে, কিন্তু এই ব্লাড লাইনকে কেউ সিরিয়াসভাবে নিচ্ছে না, আমাদের অতটা ইন্টারেস্ট আসছে না। কারণটা হচ্ছে যে সোলো সিকোভাকে কেই বা সিরিয়াসভাবে নেয়। তো যাকে এটা তো হয়ে গেল ডিটেলে এক্সপ্লেন যে আমরা এই স্ম্যাকডাউনেতে কি বড় জিনিস দেখতে পেয়েছিলাম। তো এবারে একটু এর বাইরের কিছু নিউজ নিয়ে কথা বলা যাক, যেগুলো খুবই ইন্টারেস্টিং আর তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো দেখে নেবো সেগুলো কি আছে। তো জেকব ফাটুর ডেবিউ করার পরে আমরা দেখতে পাই যে উমাগার যে ছেলে রয়েছে জিলা ফাটু, সে একটা স্টোরি দিয়েছে, আর স্টোরিতে লেখা আছে সি ইউ সুন। মানে এখানে জিলা ফাটুও কিন্তু এটা টিজ করছে যে সেও হয়তো সম্ভবত ডাব্লিউডাব্লিউতে এসে ব্লাড লাইনে জয়েন হতে পারে। আর আমরা রুমার তো শুনছিলাম যে জিলা ফাটুকেও ডাব্লিউডাব্লিউ সাইন করাতে চায়, আর হয়তো এবার আমরা জিলা ফাটুকেও আর কিছু সময়ের মধ্যে ব্লাড লাইনে দেখতে পাবো। একদিকে তো
দেখতে হলে যে ব্লাড লাইনের তো মেম্বার বেড়েই চলেছে। প্রথমে তো সোলো সিকোয়া ছিল যাকে সহ্য করা যাচ্ছিল না, তারপরে আবার টামা টোঙ্গা এলো, তারপরে এলো টাঙ্গা লোয়া, আর এখন জেকব ফাটুও চলে এসছে। আর এখন তো কাইজার সিকোভাকে ডাব্লিউডাব্লিউ সাইন করে নিয়েছে, কাইজার সিকোভার আসাও বাকি আছে, আর এখন জিলা ফাটুরও রুমার আমরা শুনতে পাচ্ছি। তো জানি না এই ব্লাড লাইন আর কত বড় হবে। আমি খালি একটা কথা ভাবছি যে ডাব্লিউডাব্লিউ যখনই রোমান রিজের কোনো ফ্যামিলি মেম্বারকে সাইন করাচ্ছে ডাব্লিউডাব্লিউতে, তাকে সোলো সিকোভার টিমে দিয়ে দিচ্ছে। আর রোমান রিজের টিমে তাহলে কে থাকবে? ওই জিমি উসো আর জে উসো। তাহলে তো দেখতে গেলে সেই শেষ পর্যন্ত যদি রোমান রিজকে এই নতুন ব্লাড লাইনের এগেনস্টে লড়তে হয়, সেই শেষ পর্যন্ত গিয়ে জিমি উসো, জে উসো, স্যামি জেন আর কোডি রোডসই হয়তো থাকবে। তো আমি ভাবছিলাম যে যেহেতু ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইন হচ্ছে, তাই সমস্ত রেসলারই যদি রোমানের ফ্যামিলি থেকে হয় তাহলে ভালো হয়, কিন্তু মনে হচ্ছে এবারে কোডি রোডস আর স্যামি জেনও যোগ দেবে রোমানের সাথে, কারণ যে কজন আসছে সবাই তো সোলোর টিমে যোগ দিচ্ছে। তাহলে হয়তো কাইজার সিকোভা আর যদি জিলা ফাটু আসে, তাহলে এই জিলা ফাটুও তো মনে হচ্ছে সোলো সিকোভার টিমেই যোগ দেবে। তো জানি না ভাই কি হবে। আমি তো আশা করেছিলাম যে জেকব ফাটু অন্তত রোমানের টিমে যাওয়া উচিত ছিল। তো এরপরে জেকব ফাটু রিলেটেড একটা খারাপ নিউজ আছে, আর খারাপ নিউজটা হচ্ছে যে জেকব ফাটুর নামে কিছু ক্রিমিনাল চার্জেস আছে। ক্রিমিনাল চার্জেস বলতে যেমনটা আমরা বুঝি পুলিশ, আইন, কোর্ট কাছারি, তো সেই রকম টাইপের। তো সেইগুলোর জন্য হয়তো ডাব্লিউডাব্লিউর যে ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো রয়েছে, যেমনটা আমরা দেখে থাকি লন্ডনে কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট হচ্ছে, বা সৌদি আরবের শো হচ্ছে, ফ্রান্সের শো হচ্ছে, অস্ট্রেলিয়ার শো হচ্ছে, তো সেই শোগুলোতে হয়তো জেকব ফাটুকে অ্যালাউ না করাও হতে পারে। তো আমেরিকার ভেতরে যে শোগুলো হচ্ছে সেখানে তো অ্যালাউ আছে, কিন্তু হয়তো বাইরের যে শোগুলো হবে সেখানে আমরা জেকব ফাটুকে হয়তো দেখতে পাবো না, এমনটা শুধুমাত্র মানে মনে করা হচ্ছে। কিন্তু জানি যে ডাব্লিউডাব্লিউ খুবই বড় একটা কোম্পানি, ডাব্লিউডাব্লিউ হয়তো তাদের পাওয়ার লাগিয়ে জেকব ফাটুকে বাইরে নিয়েও যেতে পারে। কিন্তু বিদেশে আমরা জানি যে রুল খুবই স্ট্রিক্ট আর খুবই শক্ত করা রুল, আর যেহেতু জেকব ফাটুর নামে বড় বড় ক্রিমিনাল চার্জেস রয়েছে, সেই জন্য হয়তো তাকে বিদেশে, মানে বিদেশ বলতে আমেরিকার বাইরে হয়তো অ্যালাউ নাও করা হতে পারে। তো এই একটা সম্ভাবনা আছে। তো এখন দেখা যাক পরবর্তী ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্টেই সেটা পরিষ্কার হয়ে যাবে যে জেকব ফাটুকে অ্যালাউ করা হবে কি হবে না। আর এরপর হচ্ছে জেকব ফাটু রিলেটেড একটা মজাদার জিনিস, আর সেটা হচ্ছে যে জেকব ফাটুর বয়স দেখতে গেলে রেসলিং ইন্ডাস্ট্রির অনুযায়ী দেখতে গেলে খুবই কম। 32 বছর বয়স, আর 32 বছর রেসলিং ইন্ডাস্ট্রিতে বেশ মোটামুটি কম বয়সই ধরতে পারবে। এখন কম করে হলো জেকব ফাটু 20 বছর সার্ভিস দিতে পারবে। আর জেকব ফাটু এই 32 বছর বয়সে 7খানা বাচ্চার বাবা হয়ে গেছে। তো 7খানা বাচ্চা, তো ভবিষ্যতে আমরা হয়তো এই 7জন বাচ্চার মধ্যে কিছু বাচ্চাকে ডাব্লিউডাব্লিউতেও দেখতে পাবো একজন রেসলার হিসাবে। তো জেকব ফাটু তো এই বয়সেই কামাল করে দিয়েছে, জানি না ভবিষ্যতে 7-এর সংখ্যাটা বেড়ে 8, 9, 10, 11, 12 হবে কি না, তো সেটা তো জেকব ফাটুর নিজস্ব ব্যাপার। কিন্তু দেখতে গেলে রোমান রিজের ফ্যামিলি অনেক বড়, এদের ফ্যামিলিতে অনেক মেম্বার, আর তাতে জেকব ফাটুর অবদান তো আমরা দেখতেই পাচ্ছি। তো ভবিষ্যতে আমরা ব্লাড লাইনে হয়তো আর 10-12 বছর পর গিয়ে জেকব ফাটুর বাচ্চারা তখন বড় হয়ে যাবে, তো তাদেরও হয়তো আমরা দেখতে পেতে পারি। তো চলো এবার জেকব ফাটুর কথা রাখা যাক। আর এবার ডাব্লিউডাব্লিউতে আরও অনেক কিছু ঘটছে, সেগুলো নিয়ে কথা বলা যাক। এতক্ষণ তো আমরা সিএম পাঙ্ক আর ব্লাড লাইনকে নিয়েই গেঁজালাম, এবার একটু অন্য নিউজ নিয়েও কথা বলা যাক। তো দেখে নেবো কী আছে। তো তোমাদের নিশ্চয়ই হার্ট বিজনেসের কথা তো নিশ্চয়ই মনে থাকবে। ববি ল্যাসলি, শেলটন বেঞ্জামিন আর সেড্রিক আলেকজান্ডারের একটা টিম ছিল, আর তারা বেশ ভালো চলছিল টিমটা, আর এমভিপি তাদের ম্যানেজার ছিল। আর দেখতে গেলে এটা খুবই সাকসেসফুল টিম, আর এই টিমটা আমাদের সবারই খুবই পছন্দ ছিল, খুবই ভালো চলছিল। কিন্তু ডাব্লিউডাব্লিউ হঠাৎই এই প্ল্যানটা ড্রপ করে দেয় আর এদের টিমটাকে ভেঙে দেয়। তো খারাপ লেগেছিল, কারণ এদের টিমটাকে আমরা খুবই পছন্দ করছিলাম, আর এদের টিমটা বেশ ভালোও ছিল। তো জানি না কী কারণে ভেঙে দিল, তবে এমভিপি তার একটা ইন্টারভিউতে এটা বলেছে যে সে কিছুদিন আগে ট্রিপল এইচকে আবার প্রস্তাব দেয় যে এই হার্ট বিজনেস যে টিমটা ছিল ববি ল্যাসলি, শেলটন বেঞ্জামিন আর সেড্রিক আলেকজান্ডারের, তো এই টিমটাকে আবার ফিরিয়ে আনার প্রস্তাব দেয়। কিন্তু ট্রিপল এইচ পুরোপুরি বলে দেয় যে না, আমরা আর হার্ট বিজনেসকে ফিরিয়ে আনবো না, তো প্ল্যানটা ওখানেই শেষ। তো এমভিপির ইচ্ছা আছে, ববি ল্যাসলিরও ইচ্ছা আছে, কিন্তু ট্রিপল এইচের কোনো ইচ্ছা নেই হার্ট বিজনেসকে আবার ফিরিয়ে আনার। আর তার উপরে দেখতে গেলে ববি ল্যাসলি আর এমভিপি বাদে বাকি দুজনকে তো ডাব্লিউডাব্লিউ রিলিজই করে দিয়েছে। আর এর পরের নিউজটা হচ্ছে আমাদের ববি ল্যাসলির রিটার্ন নিয়ে। তো ববি ল্যাসলি, যেমনটা আমি বলেছিলাম যে ববি ল্যাসলি জিমেতে ট্রেনিং করতে গিয়ে ইনজার্ড হয়ে গেছে, যার ফলে এখন বেশ কিছু সময় আমরা তাকে দেখতে পাবো না। আর তাহলে ববি ল্যাসলি রিটার্ন কবে করবে, তো সেই ডেটটা সম্ভবত জানা গেছে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে। অক্টোবর মাসে ডাব্লিউডাব্লিউর ইউকেতে একটা ছোটোখাটো লাইভ ইভেন্ট হবে। তো সেই
এই লাইভ ইভেন্টের জন্য ববি ল্যাসলিকে অ্যাডভার্টাইজ করে দেওয়া হয়েছে। আর এই লাইভ ইভেন্টটা ডাব্লিউডাব্লিউ দুদিন আগেই অ্যানাউন্স করেছে। তার মানে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ জানে যে ববি ল্যাসলি হয়তো অক্টোবর মাস অবধি ঠিক হয়ে যাবে। তাহলে তোমরা এক্সপেক্ট করতে পারো যে অক্টোবর কিংবা তার আশেপাশের সময় ববি ল্যাসলির রিটার্ন ডাব্লিউডাব্লিউতে হয়ে যাবে। আর এর পরের নিউজ হচ্ছে যে আঙ্কেল হাউডির রিটার্ন দেখতে পাওয়ার পর এখন এই মুহূর্তে আঙ্কেল হাউডির মার্চেন্ডাইজই সবথেকে বেশি সেল হচ্ছে ডাব্লিউডাব্লিউ শপেতে। তো এখন আঙ্কেল হাউডির মার্চেন্ডাইজ বা বলতে পারো হোয়াইট সিক্সের মার্চেন্ডাইজ এখন 1 নম্বরে টপে চলছে। আর সামনে যেহেতু মানি ইন দ্য ব্যাঙ্ক রয়েছে, তো মানি ইন দ্য ব্যাঙ্ক নিয়ে একটা ফ্যাক্ট বলা যাক যে সবথেকে বেশি মানি ইন দ্য ব্যাঙ্ক ম্যাচেসে কে পার্টিসিপেট করেছে। দেখতে পাচ্ছ সবার প্রথমে আছে কেন 7 বার, তারপরে হচ্ছে কোফি কিংস্টন সেও 7 বার, ডলফ জিগলার 6 বার, ক্রিশ্চিয়ান 6 বার আর র্যান্ডি অর্টন 5 বার। তো এদের মধ্যে প্রথম 4 জনের কথা তো ভুলেই যাও, হয়তো এরা আর কোনো দিন অপরচুনিটি পাবে না। কেন, ডলফ জিগলার আর ক্রিশ্চিয়ান এরা তো ডাব্লিউডাব্লিউতেই নেই। কেন ডাব্লিউডাব্লিউতে আছে, তবে সে রিটায়ার হয়ে গেছে। কোফি কিংস্টনকে মনে তো হয় না আর সেই লেভেলে বুক করা হবে। তো শুধুমাত্র র্যান্ডি অর্টনই এখনও পর্যন্ত টিকে রয়েছে যে 5 বার করেছে। আর র্যান্ডি অর্টনের কাছে সুযোগ রয়েছে আরও 3 বার যদি সে মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচে পার্টিসিপেট করতে পারে, তাহলে সে কেনের রেকর্ডটা ভেঙে 8 বার করে দেবে। কিন্তু এই বছরে তো মনে হয় সেটা হবে না, কারণ র্যান্ডি অর্টন আর মানি ইন দ্য ব্যাঙ্ক কোয়ালিফাইং ম্যাচে হেরে গেছে। ও আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই যে এই সপ্তাহে স্ম্যাকডাউনে যে মানি ইন দ্য ব্যাঙ্কের কোয়ালিফাইং ম্যাচ হয়, সেখানে প্রথম ম্যাচটা জিতে নেয় কারমেলো হেজ আর তার পরের ম্যাচটা জিতে নেয় অ্যান্ড্রাডে। তো জেউসের সাথে এখন অ্যান্ড্রাডে আর কারমেলো হেজও যোগ দিয়ে দিয়েছে মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচে। আর চ্যাট গেবেল একটা টুইট করে যে সে কবর থেকে বেরিয়ে আসছে, আর এটা সে কেন করেছে আমরা জানি, কারণ উইকিপিডিয়াতে তো তাকে কে এডিট করে দেখিয়ে দিচ্ছে যে সে মারা গেছে, আঙ্কেল হাউডি তাকে গুলি মেরে ফেলেছে। তো সেই জন্যই চ্যাট গেবেল এখানে এই টুইটটা করে এটা দেখাচ্ছে যে না ভাই, আমি বেঁচে আছি, আমি মরে যাওয়ার পর কবর খুঁড়ে বেরিয়ে এসেছি। তো এখন চ্যাট গেবেল হয়ে গেছে আন্ডারটেকার। তো তাহলে কি আমরা তাকে গেবাল টেকার বলতে পারি? তো এখন চ্যাট গেবাল দেখা যাক কি হয়। চ্যাট গেবালকে তো এই কালকের যে মানডে নাইট ড্র হবে সেখানে মানি ইন দ্য ব্যাঙ্ক কোয়ালিফাইং ম্যাচ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইলিয়া ড্র্যাগনফ তার জায়গায় ম্যাচ লড়বে, কিন্তু চ্যাট গেবাল দেখিয়ে দিয়েছে না ভাই, আমি এখনও মরিনি, আমি এখনও বেঁচে আছি, আমি আন্ডারটেকারের ছোটো ভাইপো গেবাল টেকার। আর এরপর একটা অনেক বড় বিষয় নিয়ে কথা বলা যাক। আমরা এই স্ম্যাকডাউনের মেন ইভেন্টে আমরা কোডি রোডস ভার্সেস সোলো সিকোবার ম্যাচ দেখতে পেয়েছিলাম, কিন্তু সোলো সিকোবার এন্ট্রান্সের ঠিক আগে গরিলা পজিশনে আমরা পল হেমান আর সোলো সিকোবার মধ্যে একটু কথাবার্তা দেখতে পাই। এখানে পল হেমান সোলো সিকোবাকে এটা বলে যে যতক্ষণ না রোমান রেন্স আছে ততক্ষণ আমাদের একটু সামলে চলা উচিত। কিন্তু এবারে সোলো সিকোবা এমন একটা কথা বলে যেটা শুনে আমাদের তো সবার চোখ কপালে উঠেছে, কারণ সোলো সিকোবা পল হেমানকে এটা বলে যে রোমান রেন্স আর কোনোদিনও ডাব্লিউডাব্লিউতে ফিরবে না। আর এই কথাটা শুনে তো একেবারে আমাদের হয়ে গেছে যে সোলো সিকোবা এটা কী কথা বলছে। সোলো সিকোবা বলে দিচ্ছে যে রোমান রেন্স আর ডাব্লিউডাব্লিউতে ফিরবে না, তার মানে সোলো সিকোবা কি রোমান রেন্সের সাথে এমন কিছু করেছে যার ফলে রোমান রেন্স আর ডাব্লিউডাব্লিউতে ফিরতে পারবে না। তো স্টোরি লাইন খুবই বলতে পারলে গোঁজা মিলে হয়ে গেছে। আমরা রোমানের জন্য অপেক্ষা করছি। তারপরে মাঝে এসে দেখলাম যে সোলো সিকোবা ট্রাইবাল চিফ হয়ে গেছে। সোলো সিকোবা বললো যে তার সাথে রোমান রেন্সের কথা হয়েছে আর রোমান রেন্সই তাকে ট্রাইবাল চিফ বানিয়েছে। আর এখন সোলো সিকোবা বলছে যে রোমান রেন্স আর জীবনে কোনো দিন ডাব্লিউডাব্লিউতে ফিরবেই না। তো এর ফলে কী হবে যে রোমানের যখন রিটার্ন হবে তখন সেটা খুবই গরম আর খুবই চরম পর্যায়ের হবে, কারণ সোলো সিকোবার হাতে মানে রোমানের হাতে সোলো সিকোবা মার খাবে, এটা দেখার জন্য আমরা একেবারে উৎসুক হয়ে আছি। তো জানি না সেদিনটা কবে দেখতে পাবো, সম্ভবত সামার স্ল্যামেতেই আমরা হয়তো সোলো সিকোবার এগেনস্টে রোমানকে রিটার্ন করতে দেখতে পাবো। আর তখন যখন রোমানের সোলো সিকোবাকে ভালো মতো ধোবে আর বাজাবে, সেটা দেখে একটা আলাদা লেভেলেরই স্যাটিসফ্যাকশান আসবে, কারণ সোলো সিকোবাকে একে তো আমরা দেখতে চাই না, তার উপরে আবার এরকম আলতু ফালতু কথা বলে বেড়াচ্ছে। তো দেখা যাক কী হয়। তো চলো গাইজ, এই ভিডিও এই পর্যন্ত ছিল। জানি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, এর কারণ হচ্ছে যে লাস্ট 2 দিন কোনো ভিডিও আসেনি আর আমার অনেক কথা রয়েছে বলার জন্য, সেই জন্য ভিডিওটা একটু লম্বা চওড়া হয়ে গেছে। তবে আশা করবো যে তোমরা ভিডিওটাকে ভালো এনজয় করেছো। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। আর চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের নিউজ ভিডিওতে।